নমস্কার, আমি স্বপন। আজ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, শেয়ার করি আপনাদের সঙ্গে। যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহটা হয়, একটা সম্পর্ক তৈরি হয়, আবার এক ছাদের নিচে হয়তো 1 মাস থেকে শুরু করে হয়তো 20 বছর, 22 বছর, 30 বছরের পর্যন্ত তাদের দাম্পত্য জীবন। ছেলে মেয়েও বড় হয়ে যায়, নাতিপুতিও বড় হয়ে যায়, অনেকে আবার নিঃসন্তানও থাকে। তাদের মধ্যে মানসিকতার দ্বন্দ্বে হয়তো দুজন দুজনকে অ্যাডজাস্ট করতে পারছে না, ডিভোর্স হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, এবং সেটা আইনত মামলায় আদালতে গিয়ে পর্যন্ত সেটা গড়ায়। একটা বিচ্ছেদ মামলা আমাদের দেশের আইন কানুন, আমি আজই বোধহয় এই সপ্তাহে আমি লিখেছি যে ভারতের আইন ব্যবস্থা যা পরিস্থিতি, প্রকাশ্যে প্রমাণ আছে যে এই মানুষটা একজন ক্রিমিনাল টাইপের কাজকর্ম করেছে, তার সঙ্গে যুক্ত, কিন্তু তাকে মামলায় ঘুরিয়ে ঘুরিয়ে 10 বছর 12 বছর ধরে সে মামলাটা টেনে নিয়ে যেতে হয়। বিদেশে কিন্তু এইগুলো নেই। আরবিয়ান কান্ট্রিতে তাদের বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ আলাদা, এত পয়সা খরচের ব্যাপার নেই, খুব তুরন্ত তাদের বিচার হয়। আমাদের দেশে কিন্তু সেটা হয় না। নিরপরাধ শাস্তি পায় আর অপরাধী জেলের বাইরে ঘুরে বেড়ায়। তবু আমরা বলি, মন না চাইলেও বলতে হয় যে না, বিচার ব্যবস্থার উপরে আমাদের একটা ভরসা আছে। তো বিগত অনেক কিছু ঘটনাতে কীরকম ভরসা আছে বা সেরকম ভরসা কী পরিস্থিতি হয় সেগুলো আর বলে তো বোঝানো যাবে না। যাই হোক, এই ডিভোর্সের কেসে জানেন, পুরুষ বলুন বা মহিলা বলুন, পুরুষদের ক্ষতিটা বেশি হয়। এই ডিভোর্সের মামলা চালাতে গিয়ে বা অ্যালিমনি অথবা মেনটেন্যান্স খরচা দিতে গিয়ে অনেক পুরুষ যাদের ভালো চাকরি বাকরি আছে, রোজগার ভালো আছে বা ভালো পদে চাকরি করেন বা করছেন বা করেছেন, সর্বশান্ত হয়ে যায়। 42% স্বামী খরপোশ দেন, আর সেই খরপোশ দিতে গিয়ে তারা ধার দেনা করেন এবং ঋণের জালে সর্বশান্ত হয়ে যান। এই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব এবং ফেসবুক স্বপন কুমার দেব, এই দুটোতেই অনুগ্রহ করে ফলো, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো কিছু খবর জানার জন্য শিক্ষিত ব্যক্তিদের কথাই বলছি, শিক্ষিত শিক্ষার্থীদের কথাই বলছি, যারা এই ধরনের হাই লেভেলের ভালো ভালো খবর যারা জানতে আগ্রহী, তাদের প্রতি আমার এই অনুরোধ। দেখুন, বাঁশদ্রোণীর অভিযান চৌধুরী একটা ঘটনা। এখন পার্সোনাল লোনের EMI দিচ্ছেন মাসিক 22,000 টাকা। একটা উদাহরণ আর কি, সারা ভারতবর্ষে জিনিসটা এই ধরনের কেস বা মামলা চলছে, সেটা একটা ধারণা আমি আপনাদেরকে দিতে চাই। এই যে বাঁশদ্রোণীর কলকাতার অভিযান চৌধুরীর, ওনার নিজস্ব বাড়ি, বিজ্ঞাপন সংস্থায় কাজের সূত্রে যে বেতন পান, তাতে বিপুল অঙ্কের পার্সোনাল লোনের বিশেষ প্রয়োজন ছিল না, লোনের দরকার ছিল না। আয়টা ভালো ছিল, অন্তত বিনা লোনে তিনি অন্তত তার মানে যাবতীয় কাজকর্মগুলো তিনি করতে পারতেন। কিন্তু বছরখানেক আগে চড়া সুদে প্রায় 12 লক্ষ টাকা লোন নিতে হয়েছে তাকে। কেন? তিনি কি কোনো প্রাণী
কোনো পোষ্য কিনেছেন বা কোনো প্রপার্টি বা সম্পত্তি কিনেছেন, সোনাদানা, নাকি নতুন কোনো ব্যবসা, নাকি গাড়ি বাড়ি কিছু একটা কিনেছেন? না, তা তো নয়। সব প্রশ্নের উত্তর কি জানেন? যে না না, এইসবের পিছনে আমি কিছু করিও নি, আর এর জন্য আমি কোনো লোনও নিয়ে নিই। তাহলে মাসে এত টাকা ইএমআই দিচ্ছেন, 12 লক্ষ টাকার মতো লোন নিয়েছেন, কী জন্য, কী কারণ? কারণটা হচ্ছে বছর 3 আগে তার বিবাহ বিচ্ছেদের মামলা রুজু হয়। এই 12 লক্ষের একটা বড় অংশ গিয়েছে কোর্ট কাচারি উকিলের জন্য। আমাদের ভারত ব্যবস্থার আইনের উকিলের খরচ, আর সে মামলা কবে নিষ্পত্তি হবে, আদৌ হবে কিনা সেটা তো ভগবানই বলতে পারবে, বিচারকরাও মনে হয় বলতে পারেন না। এমনই পরিস্থিতি, তার সিস্টেমটাই তাই, আপনাকে ঝুলতে হবে। প্রমাণাদি সবই আছে, তবুও অপরাধী সঠিক সময়ে অল্প সময়ের মধ্যে শাস্তি পায় না, বরং অনেক সময় উল্টোটাও হয়, অপরাধী ছাড়া পেয়ে যায়। তাতে হয়তো অনেক কিছু অবৈধ ব্যাপার থাকে, সেগুলো আমি বলছি না। তো যে ব্যাপারটা আমি বলতে চাইছি, যে এই যে অভিযান বাবুর কথা বলছি আমি, অভিযান চৌধুরী, তার ডিভোর্সের জন্য এই 12 লক্ষ টাকা তুমি কোর্টের পিছনে গেছে উকিল মোক্তার কাগজপত্র হ্যানোত্যানো। একটা মামলা যারা করে, যে কোনো মামলা, তার কীভাবে কীরকম খরচা, আর তারপরে হেনস্থা, হয়রানি, ডেট পে ডেট, কবে তার ফয়সলা হবে বলা খুব মুশকিল। আর এখানেও এই পেশাদার উকিল, সে নামই হোক অনামী হোক, সে দুপক্ষেই চাইবে মামলাটাকে একটু লেন্দি করে দিই, যতদিন লেন্দি করব, মানে আইসিতে যতদিন বডিটা রাখতে পারবো ততদিন কামাই হবে। এটাও ঠিক তাই। আর এগুলো আমাদের দেশেই সম্ভব, সবই সম্ভব। অসম্ভব কি জানেন? সঠিক বিচার পাওয়াটা বা সঠিক বিচার দেওয়াটা বিচার প্রার্থীদের, এটাই হচ্ছে সবচেয়ে দুরূহ ব্যাপার, খুব কষ্টসাধ্য ব্যাপার। আর এই যে আর বাকি টাকাটা প্রাক্তন স্ত্রীর খরপোশে পিছনে গেছে। এই যে অঙ্কটা এখন পর্যন্ত প্রায় 7 লক্ষ, কিছু টাকা এখনো বাকি। কোর্টের কাছে খানিক সময় চেয়েছেন এই অভিযান চৌধুরী। সল্টলেকের প্রীতম বলে একজন, নামটা পরিবর্তিত, মানে কোনো কারণে পরিবর্তিত, সঠিক নামটা বলা যাচ্ছে না। এই অবস্থার কাছাকাছি তারও সেই অবস্থা। একটি কর্পোরেট হাসপাতালে উচ্চ পদে তিনি চাকরি করেন, মোটা বেতন, তিনিও ডিভোর্সে। প্রাক্তন স্ত্রীকে মাসোরা দিতে গিয়ে স্যালারির 40% চলে যাচ্ছে। একবার কল্পনা করুন। এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। মানুষ সংসার করে উভয়ের জন্য, সে জীবনটা উভয়কে দেখবে। এখনকার জীবন খুব গতিময়, আর স্বামী স্ত্রী দুজনেই ছুটছে অর্থের পেছনে। গাড়ি বাড়ি, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, নিজেকে একটা ফ্ল্যাটের থেকে 10টা ফ্ল্যাট কিনতে হবে, 2টো বাড়ির জায়গায় 4টে বাড়ি করতে হবে, দেখনদারি দেখাতে হবে সমাজে, আই এম সামবডি, উই আর সামবডি, উই হ্যাভ সামথিং দ্যান ইউ। কিন্তু দেখবেন একই ছাদের নিচে সেই স্বামী স্ত্রীর মধ্যে সে আন্তরিকতা, ভালোবাসাটা নেই। কিছুটা জোড়াতাড়ি দিয়ে এখনো কিছু পরিবার চলছে, আর কিছু পরিবার
এক কোর্টেই চলে গেছে, মামলা চলছে, আর কিছু ফয়সালা হয়েছে, অনেক কষ্টে ফয়সালা হয়েছে, সেখানে একটা খরপোশের ব্যাপারটা থাকে। তো এখন স্ত্রী যদি চাকরি করে, রোজগার থাকে, সেখানে ব্যাপারটা আলাদা। সুপ্রিম কোর্ট এরকমই রায় দিয়েছে, আপনি চাকরি করেন। একটা মামলায় আমি দেখছিলাম যে আপনার অর্থের কী দরকার, কেন আপনি স্বামীর টাকায় বেঁচে থাকবেন, আপনার মনোমতো হচ্ছে না, স্বামীর সঙ্গে সম্পর্ক থাকছে না ঠিকমতো, আপনি মেনে নিতে পারছেন না, বা স্বামী আপনাকে মেনে নিতে পারছে না, বা আপনি শ্বশুরবাড়িতে থাকতে পারছেন না, বা শ্বশুরবাড়ি আপনাকে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না, দ্যাটস এনাফ। ডিভোর্স চেয়েছেন, ডিভোর্স হয়ে গেছে। আপনি ভালো রোজগার করেন, স্বামীর কাছে খরপোশ চাইবেন না। যা জিনিসপত্র আপনাকে দেওয়া হয়েছে আপনি সেগুলো রিটার্নও পেয়ে গেছেন। এই ধরনের একটা কেস হাইকোর্টও হয়েছে এবং সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে, এলাহাবাদ কোর্টেও এই জিনিসটা ঘটেছে। যাই হোক, সে প্রসঙ্গটা আলাদা। আমি যেটা বলছিলাম যে ডিভোর্সের ক্ষেত্রে কি পরিমাণ হেনস্থা হতে হয়, মানে স্ত্রীকেও হতে হয় আর স্বামীকেও হতে হয়। ভালোবাসা আর দাম্পত্য জীবন তো একদম শ্মশানে চলে গেল, তাতেও শান্তি নেই। এবার আর দেখুন, এই যে ঘটনাটা, যদি একজন মানুষের পক্ষে 40% যদি খরপোশে চলে যায়, সেই পরিবারের এই যে মানুষটার কথা বলছিলাম, যে নাম পরিবর্তিত, সল্টলেকের প্রীতম, তার লোন নিতে না হলেও শখের গাড়ি বিক্রি করতে হয়েছে, তার নিউ টাউনে একটা ফ্ল্যাট ছিল সেটা বিক্রি করে দিয়েছেন, এই শুধু খরপোশের জন্য, এই মামলা চালাতে গিয়ে, শুধু এই বিচ্ছেদ মামলার জন্য। তার উপরে কিছু তার টাকা আছে ফিক্সড ডিপোজিটে, সেখান থেকেও মাসে যে সুদ মেলে তা দিয়েই কোনো মতে সংসারটা চলছে, আর ওইগুলো বিক্রি বাট্টা করে ডিভোর্সের মামলা লড়ছেন এবং খরপোশ দিচ্ছেন। তারপরে যখন একটা টান পড়বে, একদিন তো এটা মানে কমে আসবে, বা একটা জায়গায় ফুষ্ট বা দাড়ি পড়বে, তখন কি হবে দেখা যায় না। বাস্তব ঘটনা বলছি আপনার। আর আবার সেখান থেকে মাসে যে সুদটা পাচ্ছেন সেটা দিয়ে তার নিজের বৃদ্ধা বাবা মার খরচা তিনি চালান, তার নিজে। আমার তিনি সুবোধ ছেলে বলতে হবে যে বাবা মাকে তিনি দেখছেন। অন্যান্য ক্ষেত্রে তো সেই জিনিসটাও চুলায় গেছে। তারপরেও যদি বউ অর্ধাঙ্গিনী যদি সরে যায়, সেই ছেলেটা বাবা মাকে না থাকার পর তার প্রায়শ্চিত্ত থেকে ভুগতে হবে, হয় বাবা মার কাছে গিয়ে পৌঁছতে হবে, নয় নিজে যদি আর্থিক সামর্থ্য থাকে কাজের লোক রেখে দিয়ে তাকে জীবনযাপন করতে হবে। আর বাবা মাকে না দেখার জন্য তার একটা অভিশাপ থাকে। যাক, আমি সেটা অভিশাপের কথাটা আমি বাদ দিলাম, বলতে চাইছি না। আর এই যে অভিযান বা প্রীতমদের কথা বললাম, তারা কিন্তু ব্যতিক্রম নয়। একটি ফিনান্স ম্যাগাজিনের সাম্প্রতিক সার্ভে বলছে যে দেশের 42% পুরুষ বিবাহ বিচ্ছেদের পরে ঋণে কার্যত ডুবে আছেন। ভাবতে পারেন, শুধু বিবাহ বিচ্ছেদ মামলাতে একটা জীবন বা দুটো জীবন বলতে পারেন, পুরুষদের থেকে মেয়েরা তাও অনেকটা কমফোর্টেবল আছে এই ক্ষেত্রে। আর এই যে আইনি খরচার পাশাপাশি স্ত্রীকে খরপোশ বা মেনটেন্যান্সের যে টাকা দিতে বিপুল অঙ্কের ঋণ নিতে হচ্ছে এদের। 22 থেকে 54 বছরের 1258 জন নারী পুরুষের উপরে একটা চালানো হয়েছিল সমীক্ষা। এরা হয় বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সের মামলা চলছে, তারা ঋণে ডুবে। আর 49%, 49%, 49% দাবি বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন বা পরে 5 লক্ষ টাকার বেশি খরচ করেছেন এই খাতে। ভাবা যায়? ভাবতে পারেন? মানুষ তো বিয়ে করে মানে স্বপ্ন নিয়ে, কিন্তু অ্যাডজাস্ট হয় না। এরকম এগুলো আপনি নিম্ন মধ্যবিত্ত পরিবারে খুব একটা পাবেন না।
কিন্তু পাবেন কোথায় জানেন? উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এদের মধ্যে পাবেন, যাদের অর্থের খাইটা বেশি, বিলাস বেসনের খাইটা বেশি, ওই চাহিদা করতে গিয়ে আরেক চাহিদাতে টান পড়ে যায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি এরকম অনেক পার্শ্ববর্তীতে দেখেছি, আমার বন্ধুবান্ধবদের, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে আমি এই জিনিসগুলো দেখেছি, আমি উপলব্ধি করেছি। দিন, জীবন সব শেষ হয়ে যায়। ভাবতে পারবেন হয়তো উচ্চপদস্থ ভালো পদে চাকরি করেন, কিন্তু এইটার শান্তিটা নষ্ট হয়ে যায়। শান্তির পিছনে অর্থ, অর্থের পিছনে সামাজিক মর্যাদা, আর সামাজিক মর্যাদার পিছনে নিজের মানসিক হয়রানি, সব জড়িয়ে ম্যাসাকার হয়ে যায়। সুখ শান্তি একদম চলে যায়। তাহলে মানুষ কি ভরসায় বিয়ে করবে? তবু তো বিয়ে করতে হয়, বিয়ে করছে। তাই আমি ভাবলাম এটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর দেখুন, বিচ্ছেদ ব্যয়, আইনি খরচা এবং অ্যালিমনি দিতে গিয়ে ঋণগ্রস্ত 42% পুরুষ, আর ডিভোর্সে 5 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে 49% পুরুষের। ডিভোর্সের 5 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে 19%, মানে 19% মহিলার সংখ্যাটা, তাদের হয়রানিটা বা আর্থিক আনকমফোর্টেবল ব্যাপারটা কম পুরুষদের তুলনায়। আর এই অ্যালিমনি দিতে গিয়ে, মানে মেনটেন্যান্স খরচা বা খরপোশ যাই বলুন না কেন, দিতে গিয়ে প্রায় সব সম্পত্তি গিয়েছে 29% পুরুষদের, 29% পুরুষ জাতির। একজন পুরুষের বার্ষিক আয়ের 38% বা 38% পর্যন্ত খরচ হতে পারে মেনটেন্যান্সে, অ্যালিমনিতে বা খরপোশে। ভাবতে পারেন? তাই ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করি, যে মানুষ সংসার জীবনে মানুষ আনন্দ পায়, আনন্দ চায়, পাশে একজনকে চায়, পরস্পর স্বামী স্ত্রী দুজন দুজনকে প্রয়োজন, সে জীবন পর্যন্ত একসঙ্গে চলবে, অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করা হয়, দুটো হাত এক হয়, মানে মোটামুটি মৃত্যু পর্যন্ত যাতে দুজন দুজনকে সহায়তা দিতে পারে, সাহারা দিতে পারে। সেটা তো এখন আর সেই স্বপ্নটা থাকে না, সেই গ্যারান্টি থাকে না, নিশ্চয়তা থাকে না। তার কারণ কি জানেন? তার কারণ, প্রথম যে কারণটা, সেটা হচ্ছে অফুরন্ত চাহিদা। এই চাহিদার মধ্যে অনেক চাহিদা আছে, এগুলো আমি আর ব্যক্তিগতভাবে এখানে ডিসকাস করলাম না, এগুলো আপনারা মোটামুটি জানেন। 1, 2, 3, 4 পয়েন্ট করে করলে এই চাহিদাটাকে বিশ্লেষণ যদি আপনি করেন, এর মধ্যে আপনি সব কিছু পাবেন, সব ধরনের চাহিদা। আর সেইখানে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে সংঘাত বেড়ে যায়, এর মধ্যে জড়িয়ে পড়ে শ্বশুর শাশুড়ি, বাবা মা, এমনকি নিষ্পাপ সন্তানেরা, তারা এটা খুব সাফার করে। কে বুঝবে? কাকে বোঝাবেন? কারা বোঝাবে? আর মহিলাদের ক্ষেত্রে এই হার 19%, 29% পুরুষ জানান। মানে মহিলাদের ক্ষেত্রে এই যে ডিভোর্সের খরচা, এটা 19%, মানে 19% মহিলাদের ক্ষেত্রে ঘটছে, মানে সংখ্যাটা কম। হয়রানিটা বেশি হয় পুরুষদের ক্ষেত্রে, সব দিক দিয়ে, আর্থিক, মানসিক। নারীদেরও হয়, মানসিক ক্ষতি হয়, অবশ্যই হয়। অরিজিনাল বিয়ে একটা আলাদা জিনিস, হয়তো তারপরে তো নারী বা পুরুষ পরে আবার আরেকজনকে বিয়ে করলো, আমি জানি না, আমি এখনো পর্যন্ত দেখিনি, হয়তো হতে পারে, ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু সেকেন্ড ম্যারেজ যে সুখের হয়েছে নারী বা পুরুষের ক্ষেত্রে, আমি আমার ব্যক্তি অভিজ্ঞতায় আমি কিন্তু
দেখিনি। হতে পারে, হয়নি তা নয়, কিন্তু আমার চোখে অন্তত পড়েনি। অনেক হয়তো আবার সেই একটু মনের শান্তির জন্য, জীবনের একটা অবলম্বনের জন্য নারী বা পুরুষ উভয় আবার দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ করতে পারে বা করে, আমি জানি না তারপরে কি পরিণতি হয়। আর এই যে 29% মানে 29% পুরুষরা কি জানাচ্ছেন জানেন, যে তাদের সম্পত্তি বলে আর কিছু নেই। এমনকি ডিভোর্সের পরে মেনটেন্যান্স দিতে গিয়ে একজন পুরুষের বার্ষিক আয়ের 38% পর্যন্ত খরচা হতে পারে। একই সার্ভেতে মহিলাদের বড় অংশ জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের পরে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। এর আবার উল্টো, পুরুষ জাতিরা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখানে মহিলারা বলছে বিবাহ বিচ্ছেদের পর তাদের সব দিক দিয়ে উন্নতি হয়েছে, আর্থিক, মানসিক, সামাজিক। হতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আর একই সার্ভেতে 53% বক্তব্য অ্যালিমনি দাবি করে তারা পেয়েছেন প্রাক্তন স্বামীর আয়ের 50% মানে 50%, আর 26% জানা যে এক্স হাজব্যান্ডের আয়ের 100% বেশি পেয়েছেন খরপোশ হিসেবে। তার মানে কি বুঝলেন? হয়তো মহিলাটি আবার বিয়ে করেছে বা তার আর্থিক সংস্থান আছে, তবুও স্বামীকে পথে বসাতে তার খরপোশটা চাই। হ্যাঁ, যদি দরকার হয়, ছেলে মেয়ে আছে, আপনার সেই মহিলার কোনো সংস্থান নেই, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তার জন্য টাকা দরকার, সেটার ক্ষেত্রে ঠিক আছে। সেই ক্ষেত্রে বিচ্ছেদটা না হয় বাঞ্ছনীয়। প্রত্যেক বাবা মা, প্রত্যেকের ছেলের মেয়ের বাবা মারা তাই চাইবে যে বিচ্ছেদ যেন না হয় কারো। অ্যাডজাস্ট করুন, চাহিদাটা কমান। শুধু চাহিদার কথাটি বললাম, এই চাহিদার মধ্যে অনেক রকম চাহিদা আছে, যার জন্য বিচ্ছেদ মামলা পর্যন্ত একদম কোর্ট পর্যন্ত চলে যায়, একটা সুখের সংসার ভেঙে খান খান হয়ে যায়। যারা নিঃসন্তান ঠিক আছে, কিন্তু যাদের সন্তান আছে তাদের জীবনটা কি হতে পারে বলুন তো? সেই ছেলে মেয়েগুলো তারা কি সাফার করছে? হয় বাবার ভালোবাসা পেল না, নয়তো মার ভালোবাসা পেল না। দাগ লেগে যাবে সেই সব ছেলে মেয়ের, প্রজন্মের কথা বলছি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। বাচ্চা রেখে দিয়ে মা অন্য একজন পুরুষের সঙ্গে চলে গেছেন। উল্টোটাও হতে পারে, হয়েছে। ঈশ্বর কি ক্ষমা করবে? প্রকৃতি কি তারা শান্তি পাবে? ডেফিনেটলি পাবে না। একজনকে কাঁদিয়ে নিজের সুখ পেতে গিয়ে তুমি নিজের যাকে বিয়ে করেছো, সে পুরুষ হোক বা নারী হোক, এবং তার নিজের গর্ভজাত সন্তান বা নিজের ঔরসজাত সন্তানদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে তার কি অপরাধ? সন্তানদের কি অপরাধ? এই পাপ কিন্তু ছাড়বে না, এর প্রায়শ্চিত্ত করতে হবে, এবং সেটা বিষয়, বৈভব, অর্থ, খরপোশ, মেনটেন্যান্স, অ্যালিমনি দিয়ে কখনো আপনি মেটাতে পারবেন না। এটা আমি খুব বড় মুখ করে এই কথাটা আমি বললাম, এটা আমার চোখে দেখা। আর সমীক্ষা রিপোর্টে জেনে এই যে অভিযান চৌধুরী বলছেন, প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক শুরুর সময় স্বপ্ন দেখতাম এর চেয়ে সুখের আর কিছু হবে না। ঠিকই তো, আমি যেটা আগে বলছিলাম আপনাদের, সম্পর্কটা নেই, থেকে গিয়েছে দুঃস্বপ্ন, দুঃখ, কষ্ট, সব কিছু, যেটা আপনি আপনার বিষয়, বৈভব, অর্থ দিয়ে আপনি কখনো পূরণ করতে পারবেন না। আর সেই যে প্রীতমের কথা বলছিলাম সল্টলেকের, ছোট্ট উত্তর, বাস্তবটাই উঠে গেছে। বিশদে যাওয়ার আগে একটু ফিরে দেখা যাক
অতি সম্প্রতি দিল্লি হাইকোর্ট জানিয়েছে, স্বামী ও স্ত্রী অর্থনৈতিকভাবে স্বনির্ভর হলে খরপোশের দাবি গ্রাহ্য করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যেটা আমি আমার এই ভিডিওতে একটু আগে বলেছিলাম। বিভিন্ন কোর্টের এরকম অনেক কেস হয়েছে, সেখানকার বিচারপতিরা ঠিক এই ধরনের বিচারকালীন উক্তি করেছেন। এবার দিল্লি হাইকোর্ট যে কথাটা বলেছে যে যদি স্ত্রী বা স্বামী তারা অর্থনৈতিকভাবে যদি স্বনির্ভর থাকেন, খরপোশের দাবি গ্রাহ্য করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ঠিকই কথা, এটা আমি আপনাদের একটু আগেও বলেছি। আর আদালতের দুই বিচারপতি বেঞ্চের বক্তব্য যে খরপোশ সামাজিক ন্যায়ের একটি ব্যবস্থা, কাউকে বিত্তবান করার মাধ্যম হতে পারে না, আর যিনি খরপোশ চাইছেন তাকে ওই দাবির সঙ্গত কারণ, আর্থিক প্রয়োজন প্রতিষ্ঠা করতে হবে। সত্যি তাই, ডেফিনেটলি। আপনি কেন খরপোশ চাইছেন? স্বামীর টাকার উপরে বিচ্ছেদ হয়ে গেছে, আপনি টাকা স্বামীর রোজগারের টাকার উপরে বা স্বামীর প্রদত্ত খরপোশের উপরে আপনি কেন নির্ভরশীল? আপনাকে প্রমাণ করতে হবে। একজন পুরুষ মানুষের অর্থ আছে বলে, ভালো চাকরি করেন বলে, যে কোনো কারণ হোক আপনারা বিচ্ছেদ হয়ে যাচ্ছেন বলে তার উপরে আপনি খরপোশ দাবি করছেন। একটা মানুষের অর্থনৈতিক কষ্টের মধ্যে ফেলে দেওয়া, প্রেশারে ফেলে দেওয়া, এটা তো বাঞ্ছনীয় না। আর একটা কথা হচ্ছে, কিছুদিন আগে বাড়াবাড়ি রকমের খরপোশ চাবার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। আমি আমার এই বক্তব্যের আগেও কথাগুলো বলেছিলাম। সার্ভেতে যাদের খরপোশ দেওয়ার কথা উঠে এসেছে তাদের কেউ অর্থনৈতিকভাবে স্বনির্ভর নন, এমনটা নাও হতে পারে বলে মনে করছে নয়। এটাও আমি একটু আগে বলেছি আমার এই বক্তব্যে, এই ভিডিওতে, যে সবাই খরপোশের দাবিদার হতে পারেন না। দেশের টিয়ার 1 শহর কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং টিয়ার 2 সিটি মানে শহর ভারতবর্ষে জয়পুর, লখনৌ, ভোপাল, কোচিতে চালানো হয়েছে এই সার্ভে। বিবাহ বিচ্ছেদের নেপথ্যে অর্থনৈতিক কারণকেই প্রাথমিকভাবে দায়ী করছেন 43% মহিলা ও পুরুষ। তাই তো, এই টাকা পয়সা অর্থের সঙ্গে তো মিলিয়ে আছে আপনার বিভিন্ন রকম চাহিদার মেটানোর পারস্পরিক সম্পর্ক। আপনার অর্থ থাকলেই তো আপনি আপনার স্ত্রীর জন্য একটা ভালো বেশি দামে গহনা কিনতে পারবেন, বা দুজন দেশের বাইরে বিদেশে গিয়ে আপনি মধুচন্দ্রিমা বা হানিমুন পালন করতে পারবেন। ঘুরে ফিরে সেই অর্থের উপরে নির্ভর করছে ব্যাপারটা, বিষয়গুলো। এটাই বলছে যে 43%ই বলছে যে ফিনান্সিয়াল কন্ডিশন বিচ্ছেদের মূল কারণ। আর কি বলছেন, এ বাদে আছে বিশ্বাসভঙ্গ, অখুশি থাকা, মদ সিগারেটে আসক্তি, ভিন্ন মানসিকতার মতো নানা কারণ। আর এইসব থেকেই গোলমাল, শেষে ডিভোর্স। যেটা আমি বলছিলাম, চাহিদার মধ্যে এগুলো পড়ে। আরও আছে, সেগুলো আমি আর খোলসা করে বললাম না, আপনার বুঝে নেবেন। আমি একটা কথা বলেছিলাম, চাহিদা শুধু অর্থের চাহিদা নয়, শুধু সুখ স্বাচ্ছন্দ্যের চাহিদা নয়, এর বাইরেও আরও কিছু চাহিদা আছে, যে চাহিদাগুলো মেটাতে গিয়ে সংসার জীবনে স্বামী স্ত্রী বিপদ ডেকে আনেন, অশান্তি ডেকে আনেন, শেষ পর্যন্ত একসাথে থাকার হয় না, ডিভোর্সের পথে পা বাড়াতে হয়, একদম আদালতের চৌখুটায় গিয়ে উপস্থিত হতে হয় দুজনকে। হাজার আইনজীবী বিচারপ্রার্থীদের সামনে সব কিছু
খোলাখুলিভাবে আলোচনা হয়, সওয়াল হয়। ঘরের অশান্তি, ঘরের গোপনীয়তা একদম ওপেন হয়ে যায়, খোলামেলা হয়ে যায় আদালত চত্বরে। মাস 6 আগে অন্য একটি সমীক্ষায় জানা গিয়েছিল, উত্তর ভারতের বড় রাজ্য বা শহরগুলির তুলনায় পূর্ব এবং দক্ষিণ ভারতের ডিভোর্সের হার বাড়ছে। এই তালিকায় অন্যতম 5টি শহরের মধ্যে আছে কলকাতা। সিটি অফ জয় বাদে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় শহরের সম্প্রতি ডিভোর্সের আবেদন বেড়েছে প্রায় 3 গুণ। আপনি খুব সামান্যভাবে, আমি অল ওভার ইন্ডিয়ার কথা ছেড়ে দিন, অল ওভার বেঙ্গলের কথা ছেড়ে দিন, আপনি কলকাতায় কাছাকাছি শিয়ালদা বা জুডিশিয়াল কোর্ট, ব্যাংশাল কোর্ট, আলিপুর কোর্ট, এই কাছাকাছি বারাসত কোর্টে আপনি যদি কখনো যান কোনো কারণে, আপনি দেখতে পাবেন 99%, 100টার মধ্যে অন্তত 99টায় এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ মামলা চলছে। আর 1% ওই জমি জামা মারামারি, ধর্ষণ, এইসব চুরি। কোর্টে গেলে আপনি একদিন না একদিন মিস নেই, ডিভোর্সের কেস হয়নি বা সওয়াল হয়নি বা কোর্টে ওঠেনি, একটা দিনও পাবেন না। আজকে এর ডিভোর্স কেস, তো আজকে তার ডিভোর্স কেস, আজ এর ডিভোর্স কেস, কালকে বির ডিভোর্স কেস, পরশুদিন সির ডিভোর্স কেস। এইভাবে প্রত্যেক দিন এক একজনের ডিভোর্সের মামলা শুনানি প্রত্যেকটা কোর্টে ওঠে। কোথায় সম্পর্ক, কোথায় ভালোবাসা, কোথায় প্রেম, কোথায় প্রীতি, কোথায় দুহাত এক হয়ে বিয়ে হয়েছিল অগ্নিকে সাক্ষী করে, তারপর রেজিস্ট্রি। আগে তো রেজিস্ট্রি ফেজিস্ট্রি ছিল না, এখন সেটা হয়েছে। কি মূল্য থাকলো, কি ভ্যালু থাকলো? অর্থ সম্পত্তি দিয়ে সেই মূল্যকে চোকাতে হচ্ছে। শান্তিতে থাকা বোধহয় হয় না। ওই একই কারণ, অর্থের সঙ্গে চাহিদা আর চাহিদার সঙ্গে অর্থ দুটো পরস্পর একদম অঙ্গাঙ্গিকভাবে ওরা আত্মীয় সম্পর্ক আছে। একটা ছেড়ে দিয়ে আপনি একটাকে কখনো ব্যবহার করতে পারবেন না। পরস্পরের কাজে লাগাতে হবে। সে আপনার এই চাহিদা না হয় অন্য চাহিদা, সবার পিছনেই অর্থ, আর অর্থের পিছনে ওই চাহিদা, আবার চাহিদার পিছনেও সে আপনার অর্থ, বৃত্ত, সব। আর এগুলো আপনি বড় বড় সেলিব্রিটিদের মধ্যেও পাবেন, সেটা বড় কথা নয়, কিন্তু হচ্ছে। আর কি হচ্ছে দেখুন, এবছরের যে জানুয়ারি পর্যন্ত 2025 সাল, এই জানুয়ারি পর্যন্ত, মানে জানুয়ারি মাস পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে 6 মাস আগের ওই সার্ভে রিপোর্টে জানা যায় যে 20 থেকে 35 বছরের পুরুষরাই সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ চান। কেন? ওয়াই? সব মিলিয়ে উঠে আসছে একটা প্রশ্ন, পুরুষরাই বিবাহ বিচ্ছেদে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একথা ঠিক কি বলা যায়? পুরুষ অধিকার নিয়ে কর্মরত নন্দিনী ভট্টাচার্য, আমরা নন্দিনী ভট্টাচার্যকে টিভিতে দেখি, সেলিব্রিটি, উনি একজন মহিলা হয়ে পুরুষদের জন্য তিনি লড়েন সব জায়গায়। এই নন্দিনী ভট্টাচার্যের বক্তব্য, অবশ্যই মেয়েরা অনেক সময় ডিভোর্স ফাইল করেন না, কারণ এতে তারা আদালতে গিয়ে বলতে পারেন আমি তো বিচ্ছেদ চাইনি। তবে এমন অনেক পুরুষকে আমি চিনি যারা পার্সোনাল লোন নিয়ে ধুমধাম করে বিয়ের 1 বছর ঘুরতেই ফের ঋণ নিয়েছেন ডিভোর্সের খরচ মেটাতে। আর উল্টো দিকে নারী অধিকার নিয়ে কর্মরত সমাজকর্মী শাশ্বতী ঘোষ, তিনিও খুব বিখ্যাত সেলিব্রিটি একজন, উনি প্রায় টিভি চ্যানেলে আসেন, সমাজকর্মী, সমাজসেবী মহিলা। এই শাশ্বতী ঘোষ
ইনি কি বলছেন, আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। প্রথমত খরপোশ আদায় করতে গিয়ে অনেক সময়ে নাকানি চোবানি খেতে হয় মেয়েদের। আদালতের নির্দেশেও বহু ক্ষেত্রে তা মেলে না, আর বহু অত্যাচার অবিচার সত্ত্বেও শুধু ডিভোর্সি তকমা এড়াতে নানা টেবুর কারণে মেয়েরা বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করতে চান না। হ্যাঁ, এটা আমি সহমত, এটা আমি একমত। কিন্তু জানেন, এই বিবাহ বিচ্ছেদের মামলায় ওই চাহিদার মধ্যেই একটা পার্ট তৃতীয় পক্ষের আগমন। সে আপনার পুরুষ হতে পারে, সে আপনার মেয়ে হতে পারে, নারী হতে পারে, সে আপনার গে মেন হতে পারে, সমকামী পুরুষ হতে পারে, লেসবিয়ান লেডি হতে পারে, সমকামী মহিলা হতে পারে, মানে ওই চাহিদার মধ্যেই। তাই আমি বিশ্লেষণ করলাম না, জাস্ট এটা বলি আমি শেষ করলাম। তবুও আমার প্রার্থনা থাকবে সবাই সুখে শান্তিতে থাকুন। যদি কাশ্মীরে বৈষ্ণবের যার মতো অর্থ না থাকে, স্বামী স্ত্রী মেনে নিন, অযোধ্যায় পাহাড় আছে, খুব কম খরচায় গিয়ে ভারতের সেকেন্ড সুইজারল্যান্ড বৈষ্ণবের মতোই পাহাড় পর্বত ঝিল আপনি পাবেন। আমাকে যে কাশ্মীরে গিয়ে সেই সুখটা পেতে হবে তা নয়, শান্তি থাকবে, ঘোরা হবে, মনটা ফ্রি হবে, ছেলেমেয়েরাও শান্তি পাবে। তাই ওই জিনিসটা পাইনি বলে আমাদের মধ্যে অশান্তি হবে, জোর জুলুম বাড়বে। বুঝতে হবে স্বামীকেও এবং স্ত্রীকেও। যাদেরকে পৃথিবীতে এনেছেন, আমি যাদের সন্তান আছে তাদের দিকে তাদের জন্যই কথাগুলো বলছি। তাদের কথা চিন্তা করবে, তাদের মানসিকতা কি হবে পরবর্তীকালে। সেভাবে তো বাবা মার শর্ত তো চায়। একজনের ভালোবাসা মিস হলে আরেকজনের ভালোবাসা দিয়ে তা পূরণ করা যায় না। অনেকে বলে ঠিকই, যায় না। এটা গ্যারেন্টি। বাবার ভালোবাসা, মার ভালোবাসা, ভালোবাসা ডেফিনেটলি, কিন্তু দুটোর মধ্যে কিছুটা তফাৎ থাকে। তাই সব ছেলে মেয়েই চায় যে বাবা মা একসঙ্গেই থাকুক, আমরা বাবা মার কাছে একসঙ্গেই থাকি। আমরা দুজনেই ভাই বোন, সন্তান সন্ততিরা এইটুকু চায়, আমি যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে বা প্রতিষ্ঠিত না হচ্ছে, তাদের এইটুকুই কামনা থাকে যে আমরা বাবা মাকে সমানভাবে আমাদের জীবনে চাই। হয় না, কেন হয় না? সে আপনারাই সেটা বলবেন, আমাকে ইনবক্স করবেন। আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।